হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের ভূগোল বই পুরোটা আমি কি করব, ডিসকাশন করে দেবো কি কি প্রশ্ন আসতে পারে। দেখো, তোমাদের চিরাচরিত কোথায় যে প্রশ্ন আসবে, তোমার নাম কি, তোমার নাম অমুক, এরকম কিন্তু প্রশ্ন আসবে না। প্রশ্নগুলো বানিয়ে দেবে বোর্ডের তরফ থেকে। সোশ্যাল সায়েন্স শুধু বানানির প্রশ্নই আসবে। আমি সবগুলা চ্যাপ্টারে যেগুলা প্রশ্ন আছে চ্যাপ্টারের ভিতরে এগুলো সবগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। পরীক্ষা হলে গিয়ে তোমরা বানায় লিখতে পারবে। সবগুলা চ্যাপ্টার আমি বুঝিয়ে দিচ্ছি এক এক করে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আগের ভিডিও যদি না দেখা তো এমসিকিউ অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নেবে। এমসিকিউ এখান থেকে দেখলেই পাস করে নিতে পারবে। আর আমি এমসিকিউ গুলাও দাগিয়ে দেবো, কি কি এমসিকিউ থাকতে পারে টিক করে দিয়ে দেবো। তোমরা বুকসটা বের করবে এবং সবগুলা টিকগুলা তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। নতুন দেখে থাকো চ্যানেলটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে। সবার প্রথম নোটিফিকেশন তোমার মোবাইলে এসে যাবে এবং বুঝতেও পারবে এবং শিখতেও পারবে। পরীক্ষা দিয়ে 100-এ 100 মার্কস আনসার করতে পারবে। এসএসটি কিন্তু একদম সোজা সাবজেক্ট, পুরো মার্ক পরীক্ষাতে গিয়ে তোমরা পেতে পারবে। ঠিক আছে, ভূগোল দশম শ্রেণী দেখে নাও। প্রথম চ্যাপ্টারগুলো কি কি আছে? প্রথম অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তু এবং সম্পদ, এই চ্যাপ্টারটা পড়বো। চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি পড়বো? অর্থনৈতিক ভূগোলের অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা এবং বিষয়বস্তু। সংজ্ঞা আসবে 2 মার্কের, আসবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তারপরে অর্থনৈতিক ভূগোলের পরিসর এবং শাখা, এটা আসবে। সম্পদ, সম্পদের অর্থ ও গুরুত্ব, সম্পদের শ্রেণীবিভাগ ও ব্যবহার, সম্পদের সংরক্ষণ, অর্থ প্রয়োজনীয়তা। প্রথম চ্যাপ্টারটা আমরা পড়ছি। দেখো, বিষয়বস্তু এবং অর্থনৈতিক ভূগোল, বিষয়বস্তু এবং সম্পদ। ঠিক আছে, প্রথম কি আছে দেখো, অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা এবং বিষয়বস্তু, পরিসর এবং শাখা। পরিসর কি কি আছে দেখো, অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা এবং বিষয়বস্তু। সংজ্ঞা কি? সংজ্ঞাটা তো আমি জানাই। অর্থনৈতিক ভূগোল কাকে বলে? কি বলেছে দেখো, ভূগোল এর প্রধান প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোল হিসাবে দুইটি ভাগে ভাগ করা যায়। ভূগোলকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে, একটা প্রাকৃতিক ভূগোল, একটা মানব ভূগোল। ভূগোলকে কয়টা ভাগে ভাগ করা যায়? শর্ট কোয়েশ্চেন আসলে তোমরা দুইটা ভাগে ভাগ করা যায় বলে দেবে। ঠিক আছে, লিখে নেবে বা এমসিকিউতে টিক করে দেবে। অর্থনৈতিক ভূগোলে বা মানব ভূগোলের অন্তর্গত এক অন্যতম প্রধান শাখা। ভূগোলের যে শাখায়, এখান থেকে পড়বে, ভূগোলের যে শাখায় সম্পদ উৎপাদন, বিতরণ এবং উপভোগ এবং বিনিময় আর তার সঙ্গে জড়িত মানুষের সমূহের কার্যকলাপের স্থান ও কাল সাপেক্ষে অধ্যয়ন করা হয় তাকে অর্থনৈতিক ভূগোল বলা হয়। অর্থনৈতিক ভূগোল কাকে বলে? অর্থনীতিকে যে শাখায় সম্পদের বিতরণ। সম্পদের বিতরণ মিন্স কি? সম্পদের কিভাবে তুমি, ভূগোলটা কি? সম্পদ, একটা সম্পদের কিভাবে তুমি ডিস্ট্রিবিউশন বা বিতরণ করবে। ঠিক আছে, ও এরপরে উপভোগ করবে, সম্পদটারে কিভাবে তুমি ব্যবহার করবে বা উপভোগ করবে বা বিনিময় করবে। বিনিময় মানে কি? বাটার সিস্টেম, একটা সম্পদের সঙ্গে আরেকটা সম্পদে কি করবে? এক্সচেঞ্জ করবে, বিনিময় করবে। তার সঙ্গে যুক্ত মানুষের কার্যকলাপ সমূহকে কার্যকলাপ, স্থান এবং কাল সাপেক্ষে অধ্যয়নকে, কাল সাপেক্ষে মানে কি? কোন সময় তুমি অধ্যয়নটা করবে। অধ্যয়ন মানে কি? এটা কোন সময় পড়বে বা কোন সময় ব্যবহার করবে। ঠিক আছে, এটাকে কি বলে? অর্থনৈতিক ভূগোল বলে। তারপরে এখান থেকে আর কি শিখতে পারবে দেখো, অর্থনৈতিক ভূগোলের পরিসর বা শাখা। অর্থনৈতিক ভূগোলের শাখাগুলা কি কি একটু পড়ে নেবে। অর্থনৈতিক ভূগোলের প্রধান শাখাগুলো হলো, 1 নম্বর অর্থনৈতিক অর্থনৈতিক কার্যটি কোথায় অবস্থিত। 2 নম্বর অর্থনৈতিক কার্যটির বৈশিষ্ট্য কি কি। তারপর অর্থনৈতিক কার্যটি কি 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 অনুষঙ্গের সঙ্গে জড়িত। 4 নম্বর অর্থনৈতিকের কার্যটি যেখানে অবস্থিত সেখানে কেন ও কার্য সম্ভব হয়েছে। তারপর 5 নম্বর অর্থনৈতিক কার্য যেখানে সংগঠিত তার পরিবর্তে আর অন্য কোনো স্থানে ঘটলে বেশি ভালো হতো কি। মানে কি কি বলেছে? অর্থনৈতিক কার্যটি কোথায় অবস্থিত, মানে এই কাজটা কোন জায়গাতে আছে, এই কাজটা কোন জায়গাতে আছে। তারপরে কি বলেছে? অর্থনৈতিক কার্যটির বৈশিষ্ট্য কি কি। বৈশিষ্ট্য মানে কি? অর্থনৈতিক যে কাজটা করবাই তুমি, এটার বৈশিষ্ট্য মানে কি? যে আমার বৈশিষ্ট্য মানে কি? আমি স্টুডেন্ট, আমার পড়াশোনার একটা বৈশিষ্ট্য, অর্থনৈতিক কাজেরও একটা বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, অর্থনৈতিক কার্যটি অন্য কি কি আনুষঙ্গিক সঙ্গে জড়িত, মানে এই কাজটা কার সঙ্গে আর জড়িত আছে, কার সঙ্গে আর কি আছে? জড়িত আছে। এটা প্রশ্নটা একটু শিখে নেবে। ঠিক আছে, তারপরে আবার কি শিখবে দেখো, সি হ্যাভ জোন এম জি জি কি বলেছে দেখো, অর্থনীতিকে পিতৃস্বরূপ কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট। জর্জ চিশহাম। জর্জ চিশহামকে অর্থনৈতিক ভূগোলে কি বলা হয়? পিতৃস্বরূপ, মানে পিতার স্বরূপ। পিতার স্বরূপ কাকে বলা হয়? জর্জ চিশহাম। পরীক্ষাতে আসতে পারে এমসিকিউ, কি আসবে?
অর্থনীতি ভূগোলের পিতৃস্বরূপকে 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে কি থাকবে, এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে এমসিকিউ কি লিখবে, জর্জ সিসাম। তোমরা বুকসগুলা বের করো এবং দাগিয়ে নিতে পারো বুকসের মধ্যে, কারণ এখান থেকে প্রশ্ন থাকবে। আমি ভূগোল চ্যাপ্টারগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, চ্যাপ্টার থেকেই প্রশ্ন থাকবে, চ্যাপ্টারের বাইরে থাকবে না, চ্যাপ্টার থেকে কোয়েশন দেবে স্যার। বুঝেছো? মেট্রিক পরীক্ষাতে তোমরা গতানুগতিক ভাবে প্রশ্ন পড়ে গেলে কমন পড়বে না, কিন্তু এটা শিওর, 100% শিওর। পড়ে বলবে এটা স্যার, কমেন্ট করে বলবে স্যার কমন পড়ছে না, কিন্তু এটা কিন্তু ঠিক না। তোমরা চ্যাপ্টারগুলো না পড়ে গেলে কিন্তু তোমরা কমন পড়বে না, আগেই বলে দিচ্ছি কিন্তু আমি। তারপর অর্থনীতি ভূগোলের বৃত্তি বা বৃত্তি বা স্তর কয় ভাগে ভাগ করা যায়? অর্থনৈতিকের বৃত্তি বা স্তর 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। কি কি? প্রাথমিক স্তর। প্রাথমিক স্তরের মধ্যে কি আছে? যে কার্যের দ্বারা মানুষ প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে। প্রকৃতি থেকে সম্পদ মানে কি? আমরা কি বলি? কৃষি কার্য, মাছ ধরা, মানে প্রকৃতি থেকে আমরা মাছগুলা, প্রকৃতির মধ্যেই মাছটা বড় হয়, তারপরে মাছটা বিক্রি করি, ঠিক আছে? হ্যাঁ, বন সম্পদ আহরণ, বন থেকে আমরা কি করি? কাঠ সংগ্রহ করি, বিভিন্ন ধরনের ওষুধ সংগ্রহ করি, ঠিক আছে? এটা বলেছে প্রাথমিক স্তর। দ্বিতীয় স্তরে কি আছে দেখো, যে কার্যের দ্বারা মানুষ প্রকৃতি থেকে আহরিত বিভিন্ন বস্তু নানা প্রাকৃতিক মাধ্যমে মানুষ ব্যবহারে উপযোগী করে তুলে, তাকে দ্বিস্তরী। মানে তুমি ব্যবহার প্রাকৃতি থেকে একটা সম্পদ তুললে, সম্পদটা তুলে তুমি ব্যবহারের কার্যে লাগানোর জন্য ওকে মডিফাই করলে, এটাই বলেছে। বিভিন্ন নির্মাণ বা গৃহ নির্মাণের কার্য ইত্যাদি। খালি ইট থাকলে গৃহ নির্মাণ হবে না, ইটকে তুমি মডিফাই করে এটার সাথে কি করতে লাগবে, এটার সাথে তুমি প্লাস্টার করতে লাগবে, হ্যাঁ, সিমেন্ট ব্যবহার করতে লাগবে, বালু ব্যবহার করতে লাগবে, কংক্রিট ব্যবহার করতে লাগবে, তারপরে তোমার ঘর তৈরি হবে। শুধুমাত্র সিমেন্ট দিয়ে ঘর তৈরি হবে না, শুধুমাত্র ইট দিয়ে ঘর তৈরি হবে না, এটাই বলেছে দ্বিস্তরীয়। এবং ত্রিস্তরীয় কার্য কি? যে কার্যের দ্বারা প্রাথমিক এবং দ্বিস্তরীয় এবং ত্রিস্তরীয় বৃত্তির মাধ্যমে উৎপাদিত সামগ্রী উপভোগের কাজে আসে, উপভোগের কাজে, তাকে ত্রিস্তরীয় কার্য বলে। উপভোগ মানে কি? যাতায়াত, পরিবহন। যাতায়াত মিন্স এক জায়গা থেকে এক জায়গা যেতে পারবে তুমি কিভাবে, কোনো কিছু পরিবহন কিভাবে করতে লাগবে। চৌস্তরীয় কার্য কি? যে কার্যে দ্বিস্তরীয় এবং ত্রিস্তরীয় বৃত্তির অধিক সচল এবং ফলপ্রসূ করে তোলে, সে কার্যকে চৌস্তরীয় কার্য বলে। যেমন ব্যাংক বা বিত্তীয় প্রতিষ্ঠান, প্রচার মাধ্যম, ব্যাংক থেকে আমরা টাকা তুলি, টাকা তোলার মাধ্যমে তো আমরা টাকা দিয়ে তো আমরা সবকিছু কিনবো, এটা কি? চৌস্তরীয় কার্য, ঠিক আছে? তারপরে আর কি শিখতে পারবে এই চ্যাপ্টার থেকে দেখো, কি বলেছে দেখো, মানুষের অর্থনৈতিক কার্যকলাপের বিভিন্ন দিকে অর্থনীতি ভূগোলের বহু বিশেষ শাখা গড়ে উঠেছে। অর্থনীতি কি কি শাখা আছে? কৃষি ভূগোল, তারপরে শিল্প ভূগোল, তারপরে কি সম্পদ ভূগোল। শাখাগুলা কি কি? অর্থনীতি ভূগোলের শাখাগুলা কি কি? পরিবহন ভূগোল, পরিবহন করছে ব্যবহার করা হয়। বাজার ভূগোল, পরিকল্পনা এবং উন্নয়নের ভূগোল, ঠিক আছে? তারপরে কি আছে? পর্যটন ভূগোল। এগুলা সব অর্থনীতি ভূগোলের কি আছে? শাখাগুলা আছে, ঠিক আছে? এটা পড়বে। দেখো এখানের মধ্যে কৃষি ভূগোল কি এখানে দেওয়া আছে, কৃষি ভূগোলটা একটু পড়ে নেবে। কৃষি ভূগোল মানে কৃষিকার্যের সঙ্গে জড়িত অন্যতম ভূগোল হলো প্রধান শাখা কৃষি, অর্থাৎ কৃষি ভূগোলটা প্রধান শাখা। শিল্প ভূগোল, শিল্পের ক্ষেত্রে যেগুলো ভূগোল ব্যবহার করা হয়। সম্পদ ভূগোল, সম্পদ মানে কি? আমরা বিভিন্ন সময় সম্পদ আহরণ করি পরিবেশ থেকে। পরিবহন ভূগোল, যাতায়াতের জন্য যেটা ব্যবহার করি, পরিবহন ভূগোল। তারপরে বাজার ভূগোল একটু একটু পড়ে নেবে, বেশি ইম্পর্টেন্ট না। পর্যটন ভূগোল, ঠিক আছে? তারপরে এখান থেকে কি প্রশ্ন একটা আছে দেখো, এখানে প্রশ্নটা হলো দেখো, মানুষের জীবনের ধারণের জন্য প্রয়োজনীয় সকল বস্তুকে সম্পদ বলে। 2 মার্কে আসতে পারে, সম্পদ কাকে বলে? মানুষের জীবন ধারণের জন্য যেগুলা ব্যবহার করা হয় তাকে কি বলে? সম্পদ বলে। তাকে কি বলে? সম্পদ বলে, ঠিক আছে? পড়ে নেবে সম্পদ কাকে বলে, ঠিক আছে? ফলমূল, খনিজ দ্রব্য, এগুলা হলো সম্পদ। এছাড়া এই বস্তু সম্পদ মানুষের প্রধান প্রাকৃতিক থেকে বুকে বিভিন্ন আহরণ করে প্রাকৃতিক সম্পদ বা মানুষের নিজের ব্যবহার্য কার্য করে। এই সম্পদগুলি মানুষের মৌলিক প্রয়োজনীয়, যেমন খাদ্য চাহিদা, এগুলা, ঠিক আছে? প্রখ্যাত অর্থনীতিবিদ জিমারম্যানের মতে সম্পদ হলো কোনো বস্তুর কার্যকারিতা এবং উপকারিতা। হ্যাঁ, পরীক্ষাতে আসতে পারে। প্রখ্যাত অর্থনীতিবিদ জিমারম্যানের মতে অর্থনৈতিক ভূগোল কাকে মানে সম্পদ কাকে বলে? কি বলে? সম্পদটা হলো কি হবে? কার্যকারিতা এবং উপকারিতাকে এই গুণ থাকতে হবে। সম্পদের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? 2টা গুণ থাকতে হবে। সম্পদ মানে কি? মানুষের ব্যবহার্য সকল প্রয়োজনীয় জিনিসকে কি বলে? সম্পদ বলে। আর জিমারম্যান কয়টা বলেছে? 2টা বলেছে। একটা কার্যকারিতা, একটা উপকারিতা থাকতে লাগবে। কার্যকারিতা মিন্স কি? যে কাজটা করবে, কার্যকারিতা বলে। আর উপকারিতা মানে যে সম্পদটা ব্যবহার করলে এই সম্পদটা নিয়ে তুমি উপকার পেতে পারবে। এটা হলো কি? জিমারম্যানের মতে সম্পদ। তারপরে দেখো
মানব সৃষ্টি সম্পদ কাকে বলে? মানুষের দ্বারা সৃষ্ট সম্পদকে, যেমন ঘর বাড়ি, এগুলা কি মানুষই তৈরি করে, এগুলা কি বলে? মানব সৃষ্টি সম্পদ। আসতে পারে মানব সৃষ্টি সম্পদ কাকে বলে? ঠিক আছে, প্রাকৃতিক সম্পদ বলে, প্রকৃতি থেকে যে সম্পদ আহরণ করা হয় তাহলে প্রাকৃতিক সম্পদ বলে। এই চ্যাপ্টার থেকে এটা আরেকটা কমন কিন্তু প্রশ্ন, কাকে বলে আসবে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তারপরে কি আসতে পারে? প্রাকৃতিক সম্পদ কাকে বলে তো বুঝছো, মানব সৃষ্টি সম্পদ কাকে বলে এটা তো বুঝেছো, মানুষের দ্বারা তৈরি সম্পদকে মানব সৃষ্টি সম্পদ বলে। যেমন ঘর বাড়ি দিতে পারো দুইটা উদাহরণ। নিষ্ক্রিয় সামগ্রী কাকে বলে? আসতে পারে নিষ্ক্রিয় সামগ্রী নালস কি, আম, নিষ্ক্রিয় সামগ্রী কাকে বলে? নিষ্ক্রিয় সামগ্রী কি? সম্পদ পরিবর্তনশীল। আজ কোনো একটি সামগ্রী মানুষের দ্বারা ব্যবহার না করলেও বা মানুষের পক্ষে অপকারী হলেও ভবিষ্যতে সেই একই সামগ্রী মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে। এই সামগ্রীর মধ্যে যেগুলি মানুষের কোনো ধরনের উপকার বা অপকারের সাধন করে না সেগুলিকে নিষ্ক্রিয় সামগ্রী। নিষ্ক্রিয় সামগ্রী মানে কি? তা যে সামগ্রীগুলি তোমরা ব্যবহার করছো, ঠিক আছে, ব্যবহার করার ফলে কি হয়, এগুলো আমরা কোনো কাজে আয় না, ব্যবহারের কোনো কাজে আয় না, বা আমরা কোনো ক্ষতিও করে না, ভবিষ্যতে এগুলা কাজে আইতে পারে, এগুলোকে কি কয়? নিষ্ক্রিয় সামগ্রী। কিতা বলে? নিষ্ক্রিয় সামগ্রী। আশা করি বুঝতে পারছো, যে সামগ্রীটা আমরা কোনো উপকারে আয় না, অপকারে হয় না, ভবিষ্যতে এটা ব্যবহার করার কার্যে ব্যবহার করা যেতে পারে, এটার কি দেখো নিষ্ক্রিয় সামগ্রী। নিষ্ক্রিয় কি সামগ্রী। আশা করি বুঝতে পারছো এটা। তারপরে কি আছে, আমি শুধু কি পয়েন্ট গুলা, যেগুলো এই চ্যাপ্টারে কি পয়েন্ট, আমি সবগুলো পড়ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে তার জন্য। দেখো সম্পদ, সম্পদগুলি কি? প্রাকৃতিক সম্পদ, হ্যাঁ, তারপর মানব সৃষ্টির সম্পদ, তারপরে কি আছে? মানব সম্পদ, আমি সবগুলা বলেছি। মানব সম্পদ কি? জৈব সম্পদ। অজৈব সম্পদ কাকে বলে? নবীকরণ, অনবীকরণ, ভেরি ইম্পর্টেন্ট। নবীকরণযোগ্য সম্পদ আর অনবীকরণযোগ্য। নবীকরণ মানে কি? পুনরায় যেটা পাওয়া যায় ওইটাকে নবীকরণযোগ্য সম্পদ বলে। যেমন পুনরায় আমরা ব্যবহার করলে আবার ফিরিয়ে আইব, ব্যবহার করলে আবার ফিরিয়ে আইব, এটাকে কি দেখা হয়? নবীকরণযোগ্য সম্পদ। আসতে পারে 102,00,000% শিওর, মনে রাখবে কিন্তু আমি যেগুলো ডিসকাস করছি এর বাইরে কিন্তু কিছু থাকবে না। আমার জানা আছে কি প্রশ্ন আসবে তোমাদের। নবীকরণযোগ্য সম্পদ, অনবীকরণযোগ্য সম্পদ পরীক্ষায় গিয়ে পাবে। গত বছর এসেছে 2025, এইবারও আসতে পারে। এখান থেকেই থাকবে। নবীকরণ মানে যেটা একবার শেষ হওয়ার পরে আবার ফিরে পাওয়া যায় তাকে নবীকরণযোগ্য সম্পদ বলে। যেমন সূর্যালোক, জল, এগুলো নবীকরণযোগ্য সম্পদ। অনবীকরণযোগ্য সম্পদগুলো যেটা ব্যবহার করার ফলে, একবার ব্যবহার করার ফলে আর ফিরিয়ে আয় না, এটা কি কয়? অনবীকরণযোগ্য সম্পদ বলে। যেমন কয়লা, পেট্রোলিয়াম, হ্যাঁ, যেগুলো একবার ব্যবহার করার পরে আমরা আর ফিরিয়ে পাইতাম না, ঠিক আছে, এগুলা কি কয়? অনবীকরণযোগ্য সম্পদ বলে। পেট্রোলিয়াম, তেল, এগুলা অনবীকরণযোগ্য সম্পদ। ব্যক্তিগত সম্পদ মানে কি? ব্যক্তি জীবনে যেটা ব্যবহার করে ব্যক্তিগত সম্পদ। জাতীয় সম্পদ, জাতির যেটা সম্পদ, জাতীয় সম্পদ লিখলে হবে। আন্তর্জাতিক সম্পদ, আন্তর্জাতিক ব্যবহার করা আন্তর্জাতিক সম্পদ। পারবে এটা আশা করি। সম্পদের শ্রেণীবিভাগ বা ব্যবহার। সম্পদ কিভাবে শ্রেণীবিভাগ করবে? শ্রেণীবিভাগ মানে কি? আলাদা কোনটা কোনটা মানব সৃষ্টি সম্পদ, কোনটা ব্যক্তিগত সম্পদ, আলাদা করতে শ্রেণীবিভাগ করে দেন, আলাদা করা। প্রাকৃতিক মানব সৃষ্টি সম্পদ এবং মানব সম্পদ। যে সকল সম্পদ যেমন সূর্যরশ্মি, বায়ু, পলি, গাছপালা, জীবজন্তু, খনিজ পদার্থ, নদ নদী ইত্যাদি ভাবে প্রকৃতি ভাবে ব্যক্ত হয় তাদেরকে কি বলে? প্রাকৃতিক সম্পদ বলে। যে প্রকৃতি যেগুলা পাওয়া যায়, বললাম না, জল, গাছপালা, এগুলা সবগুলা কি থাকে? প্রাকৃতিক সম্পদ কয়। কি দেখো প্রাকৃতিক সম্পদ, এগুলো আসতে পারে। প্রাকৃতিক সম্পদ এবং মানসিক সম্পদের মধ্যে পার্থক্য লিখো, এরকম আসতে পারে। পার্থক্য আসতে পারে 2 মার্কের, বা কাকে বলে আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। জৈব সম্পদ মানে কি? জৈব মানে প্রাকৃতিক অনুসারের মধ্যে যেসবের প্রাণ বা জীবন আছে, প্রাণ বা জীবন, যেসব সম্পদের মধ্যে প্রাণ বা জীবন আছে তারা কি কয়? জৈব সম্পদ। আর যেটার মধ্যে প্রাণহীন তাকে অ্যাবায়োটিক রিসোর্সেস বা অজৈব সম্পদ। যেটা প্রাণ না এটা কি? অজৈব সম্পদ। যেটা প্রাণ আছে এটা কি? জৈব সম্পদ। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকে বুঝে গেলে, ভিডিওটা দেখে বুঝে গেলে, পরীক্ষায় গেলে আর তোমার পড়তে লাগবে না, ভালো মাথার মধ্যে ঢুকিয়ে নাও, পরীক্ষায় গেলে পুরো আনসার করে নিয়ে আসতে পারবে। যেটা প্রাণ আছে এটার কি কয়? জৈব সম্পদ। যেটা প্রাণ নাই এটার কি কয়? অজৈব সম্পদ। আশা করি বুঝতে পারছো। নবীকরণযোগ্য সম্পদ মানে কি? নবীকরণ মানে যেটা পুনরায় পাওয়া যাইব, যে সম্পদ নবীকরণ সম্পদ বলে। কি বলেছে দেখো, যে সম্পদগুলি অনবরত ব্যবহার করতে থাকলে পরেও নবীকরণ বা পুনরায় পূরণ প্রক্রিয়া কখনো একবার নিঃশেষ না হওয়ার মতো রাখতে পারে, যেমন সম্পদগুলি নবীকরণযোগ্য সম্পদ বলে, ঠিক আছে, আবার পাওয়া যায়। অর্থাৎ সূর্য, রশ্মি, বায়ু, গাছপালা আমি আগেই বলে দিলাম। অনবীকরণযোগ্য সম্পদ মানে কি? নন রিনিউয়েবল রিসোর্স, যেগুলা একবার শেষ হওয়ার পরে আর পাওয়া যেত না। এখানে চিত্র দেওয়া আছে, দেখো, কয়লা, পেট্রোলিয়াম যেগুলা দেওয়া আছে, এগুলোর মধ্যে কি আছে? সৌরশক্তি বা সূর্য শক্তি, ঠিক আছে, এগুলা কি? নবীকরণযোগ্য সম্পদ। একটি নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ, একটি অনবীকরণযোগ্য সম্পদের উদাহরণ আসতে পারে পরীক্ষাতে, দেখে নেবে, ঠিক আছে। ব্যক্তিগত বা জাতীয় সম্পদ, যে ব্যক্তির যেগুলো ব্যবহার করে ব্যক্তিগত সম্পদ, একটু পড়ে নেবে। রাস্তাঘাট যেগুলো আছে সম্পদগুলো, যেমন বলা হয় ব্যক্তিগত সম্পদ মানে কি বলেছে? মানুষের নিজ নিজ দখলে অধিকারে ভূমি সম্পদ, নিজস্ব ভালো গুণ অথবা ভালো চরিত্র, শিক্ষা, কর্মদক্ষতা,
তুমি কোন ক্লাসে পড়েছো? ক্লাস 10-এ। এটা তোমার ব্যক্তিগত সম্পদ, ঠিক আছে? রাস্তাঘাট এটা ব্যক্তিগত সম্পদ, তোমার ঘরের রাস্তাঘাট, তোমার ঘর বাড়ি, এগুলো সবগুলা কি ব্যক্তিগত সম্পদ। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে যাও, পড়তে লাগবে না। আশা করি পুরো 100% তোমরা পাস করে নিতে পারে। ভূগোল যেই সাবজেক্ট আমি পড়াচ্ছি এই সাবজেক্টে পাস করে নেবে এসএসটির মধ্যে, একদম ইজি কিন্তু, ঠিক আছে? আন্তর্জাতিক বা বিশ্ব সম্পদ মানে কি? কইছে সাগর, মহাসাগর, খনিজ সম্পদ, জীবজন্তু, বায়ুমণ্ডল, অঞ্চল ইত্যাদিকে আন্তর্জাতিক সম্পদ বলে। হ্যাঁ, সাগর, মহাসাগর এগুলাকে কি বলে? আন্তর্জাতিক সম্পদ। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আন্তর্জাতিক সম্পদ, আসতে পারে যে কোনো কিছু। তারপরে কি আছে দেখো, আম, যে উপরোক্ত যে বিশেষগুলি সম্পত্তি বিতরণ করে তাকে সম্পদগুলি কিছু কিছু সূর্যরশ্মি, বায়ু, জল ইত্যাদি সর্বত্র বিরাজমান বা উপর উপলভ্য এ ধরনের সম্পদগুলি চির বিরাজমান সম্পদ বলে। আসতে পারে চির বিরাজমান মানে কি? সব সময় যে সম্পদগুলো পাওয়া যায় এটা কি রাখা হয়? চির বিরাজমান। সূর্যালোক, জল এগুলা কি চিরা মানে সারা জীবন তুমি পাইবা, সারা জীবন তুমি পাইবা, এগুলার কি কয়? চির বিরাজমান সম্পদ কয়, ঠিক আছে? সম্পদ সংরক্ষণ এবং অর্থের প্রয়োজনীয়তা পদ্ধতি, সব তো কিভাবে সংরক্ষণ করে রাখবা। হ্যাঁ, সম্পদ সংরক্ষণ কাকে বলে? আসতে পারে এখান থেকে খালি ডেফিনেশন গুলা ভালোভাবে পড়ে নেবে, ডেফিনেশনে আসবে পরীক্ষাতে, আমি দেখে নিয়েছি। সম্পদ ব্যবহার এবং তার সংরক্ষণে ওতপ্রোতভাবে জড়িত, সাধারণভাবে কোনো ধরনের বিনাশ বা অপব্যবহার না করে সম্পদ সম্ভাব্য পূর্ণ ব্যবহার করা কার্য তথা এই ধরনকে সম্পদ সংরক্ষণ বলে। মানে যে যতটুকু পর্যন্ত তুমি ব্যবহার করা যায় এতটুকু পর্যন্ত ব্যবহার করবে, সম্পদ সংরক্ষণ বলে এটাকে, ঠিক আছে? যেমন লাইট ফ্যান এগুলা ঘর থেকে যখন বেরোবে, ক্লাস 10-এর সায়েন্স বুকস এর মধ্যে আছে লাইট ফ্যান জ্বালিয়ে কখনো ঘর থেকে বেরোবে না। এগুলাকে কি করে? লাইট ফ্যান বন্ধ করে ঘর থেকে বেরোবে। জলের টেপ যখন কোনো জায়গায় জলের টেপ ছাড়া আছে, এটা জলের টেপকে বন্ধ করে রাখবে, ঠিক আছে? সংরক্ষণ করে রাখবে, সম্পদ সংরক্ষণ। বা কয়লা, ডিজেল, পেট্রোল এগুলাকে যখন পেট্রোল তুমি গেট থেকে বেরোলে বাজারেও যেতে হেঁটে হেঁটে যাবে, গাড়ি ব্যবহার করবে না, কারণ জীবাশ্ম জ্বালানি এটা একদিন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ঠিক আছে? ব্যবহার করতে গেলে একদিন নিঃশেষ হয়ে যাবে। যেমন গ্যাস একদিন শেষ হয়ে যাবে। একবার গ্যাসের চুলা তুমি দাঁড়াও ঘরের মধ্যে, তাহলে কি হয়? শেষ হলে সিলিন্ডার শেষ হলে আবার পাওয়া যায়নি প্রকৃতি থেকে, না, এটা আবার কিনতে হয়, মানে প্রকৃতি থেকে উঠাতে হয়। হ্যাঁ, তোমার সূর্যালোক একবার হলে সকালবেলা হলে রাত হয়ে গেলে আবার পরের দিন সকালবেলা উঠবে। সোলার সিস্টেম যেটা সবসময় পাওয়া যাবে, এটাই বলছে এখানের মধ্যে। কম করে শক্তি অপচয়টা কমাতে হবে, ঠিক আছে? তারপরে একটা সংস্কৃত প্রণাম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN এর পুরো নাম কি? কত সালে স্থাপিত হয়েছিল? 1948 সালে স্থাপিত হয়েছে। ইউনেস্কো এর রাষ্ট্রীয় ইউনেস্কো কত সালে স্থাপিত হয়েছে? 1948 সালে। 1948 সালে ইউনেস্কোটা স্থাপিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। কত সালে? 1948 সালে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো ওয়ার্ল্ড WWE এর পুরো নাম কি? কি হচ্ছে? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার, ঠিক আছে? IUCN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ফর ইউনিয়ন, IUCN এর পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে? এগুলা পুরো নামগুলা শিখে নেবে, কারণ আসতে পারে কোন সময় কি প্রশ্ন আসে কেউ বলতে পারবে না, ঠিক আছে? বিকল্প শক্তির উৎসের সন্ধান করি কেন? এটা ক্লাস 10-এর সায়েন্স বুকস এর মধ্যে আছে। বিকল্প শক্তি মানে কি? জোয়ার ভাটাকে শক্তি কাজে লাগাতে লাগবে, না হলে কি করতে লাগবে? জলবিদ্যুৎ শক্তি প্রকল্পটা কাজে লাগাতে হয়, জলবিদ্যুৎ প্রকল্প। বিকল্প শক্তি, এগুলা কি? বিকল্প শক্তি। পুনরাবর্তন, পুনরায় ব্যবহার করতে লাগবে। অভিযোজন বা আগে আছে না 3 আর্টস এর বিষয়ে লেখা আছে ক্লাস 10-এর 16 নম্বর চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? সেম 16 নম্বর চ্যাপ্টার আর প্রথম চ্যাপ্টারের মধ্যে প্রচুর মিল আছে, দেখে নেবে, ঠিক আছে? সম্পদ কিভাবে সংরক্ষণ করবে বা দেখো এখানের মধ্যে মূল কথা, প্রথম হলো অর্থনীতি ভূগোল কি পড়ে নেবে। অর্থনীতি ভূগোলের কয়টি শাখা আছে? সম্পদের সংজ্ঞা দাও, সম্পদের বৈশিষ্ট্য, হ্যাঁ, সম্পদ সংরক্ষণ আমরা কিভাবে করি। প্রশ্নগুলো তো পড়বে। সম্পদ পরিবর্তনশীল, ব্যাখ্যা করো। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ কাকে বলে, সম্পদ বিজ্ঞান কি, ঠিক আছে? সবগুলা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? সম্পদ সংরক্ষণ, মানব সৃষ্টি সম্পদ কাকে বলে, এগুলা সংক্ষিপ্ত টিকা লিখবে। সম্পদ কাকে বলে, মানব সৃষ্টি সম্পদ, জাতীয় সম্পদ, সবগুলো তো পড়ে দিলাম। হ্যাঁ, MCQ গুলা দেখে নেবে একটু, ঠিক আছে? তারপর নেক্সট দ্বিতীয় চ্যাপ্টার দেখো। দ্বিতীয় চ্যাপ্টার হলো পরিবেশ এবং পরিবেশের সমস্যা। পরিবেশ বলতে আমরা কি বুঝি? এনভায়রনমেন্ট বলি। পরিবেশ মানে কি? এনভায়রনমেন্ট, ঠিক আছে? পরিবেশের সমস্যাগুলি কি কি? দ্বিতীয় অধ্যায়
প্রথম পরিবেশের অর্থ পরিবেশের সমস্যা এবং গুলি দূষণ, মরুময়তা এবং বিশ্ব উষ্ণায়ন। পরিবেশের সমস্যা থেকে কিন্তু ফাইনালটা তোমাদের পরীক্ষাতে থাকবে, যে কোনো কিছু প্রশ্ন দিতে পারে যে তোমরা শিলচর শহরে বাস করো, শিলচর শহরে অনবরত ট্রাফিক জ্যাম, ঠিক আছে, এই ট্রাফিক জ্যাম নিরসনের জন্য তুমি কি করতে পারো, ঠিক আছে, তোমার মতামত উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, এরকম আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। কিভাবে লিখবে যে ট্রাফিক জ্যাম নিরসনের জন্য রাস্তাঘাটকে বড় করতে লাগবে, ঠিক আছে না, ফ্লাইওভার বানাতে লাগবে, আর কিছুটা হলেও রাস্তার যে গাড়িগুলা যেগুলো আছে এগুলোর মধ্যে রেস্ট্রিকশন দিতে লাগবে, হ্যাঁ, যে তোমাদের যে রুটে যে গাড়ি চালানো, যেমন অটোতে থাকলে অটো আলাদা রুট বানাতে লাগবে, হ্যাঁ, গাড়ির আলাদা রুট বানাতে লাগবে, এবং রাস্তার বিষয়ে ফুটপাথগুলা কি করতে লাগবে, হ্যাঁ, ফুটপাথ সবগুলাকে এখানে উচ্ছেদ করতে, ফুটপাথ উঠতে লাগবে, কারণ ফুটপাথের মধ্যে প্রচুর দোকানপাট বসে মানুষের ব্যবসা করছে, মানুষের যাওয়ার আসার জায়গা নেই, মানুষের রাস্তা দিয়ে যেতে হয় গাড়ির রাস্তা দিয়ে, তখন প্রচুর জাম লেগে যায়, ঠিক আছে, গাড়ি আসলে, আর রুটগুলা থাকে ছোট ছোট, তার জন্য যানজট সমস্যা বেশি হয়ে যায়, এরকমভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো পরিবেশের সমস্যা এবং সমাধানের কি পরিবেশের অর্থ কি, পরিবেশের অর্থটা কি, হোয়াট ইজ এনভায়রনমেন্টাল প্রবলেম, ব্যাপক অর্থে পরিবেশ বা এনভায়রনমেন্টের দ্বারা কোনো জৈবিক বা জৈব সম্প্রদায়ের চারপাশে অবস্থানের বোঝায়, পারিপার্শ্বিক অবস্থাকে জীবের বেঁচে বা বার্তা থাকার জন্য আবশ্যক সমস্ত উপাদান সমাবেশে গড়ে ওঠে। এই উপাদানগুলি কি জৈব এবং অজৈব দুই প্রকার হয়। পরিবেশ কয় প্রকার আছে, জৈব উপাদান এবং অজৈব উপাদান, জৈব উপাদান এবং অজৈব উপাদান, দুই ধরনের উপাদান থাকে, ঠিক আছে। তারপরে দেখো প্রাকৃতিক অবস্থানে চারটি বৃহৎ মণ্ডল বা পরিবেশে নিরূপণ আছে। প্রাকৃতিক কয়টা মণ্ডল আছে, স্থলমণ্ডল, হ্যাঁ, বায়ুমণ্ডল, তারপরে কি আছে জীবমণ্ডল, ঠিক আছে, আর জলমণ্ডল, এগুলা মণ্ডলকে কি ভাগ করা দেওয়া আছে, ঠিক আছে। দেখো স্থলমণ্ডল কি, স্থলমণ্ডল গুলা দেখো, দেখো কি আছে, দেখো স্থলমণ্ডল বলতে আমরা কি বুঝি, শিলা বা বালি, মাটি, খনিজ ইত্যাদি নিয়ে গঠিত পৃথিবীকে স্থলমণ্ডল বলে। হ্যাঁ, মাটি যেগুলা শিলা আছে, বালি আছে, পাথর আছে, সবগুলাকে কি বলে, স্থলমণ্ডল বলে। স্থলমণ্ডলগুলি পৃষ্ঠে প্রায় 29% জায়গা জুড়ে আছে। স্থলমণ্ডল কত পার্সেন্ট আছে, 29%। কত পার্সেন্ট, 29% কি আছে স্থলমণ্ডল, 29% কি আছে স্থলমণ্ডল, 29% কি আছে স্থলমণ্ডল। জলমণ্ডল কত আছে, 71% জল দ্বারা বেষ্টিত। কিন্তু পৃথিবীটা কি 71% জল দ্বারা কি বেষ্টিত। পৃথিবী মহাসাগর সাগর মিলে জলমণ্ডল গঠিত হয়, ঠিক আছে। কত পার্সেন্ট গঠিত হয়, 71%। কত পার্সেন্ট, 71%, মনে রাখবে কিন্তু এমসিকিউতে আসতে পারে। বায়ুমণ্ডল মানে কি, ভূপৃষ্ঠের থেকে ক্রমাগত উপরের দিকে সবিস্তারে হয়ে আছে। এটি একটি গ্যাসীয় স্তর, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন এগুলা নিয়ে গঠিত। এই স্তরগুলিকে কি বলে, বায়ুমণ্ডল বলে। সবগুলাকে কি বলে, বায়ুমণ্ডল বলে। বিস্তৃত অর্থে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল প্রসারিত হয়েছে। কত হাজার মিটার পর্যন্ত বায়ুমণ্ডল আছে, বায়ু পাবে তোমরা কত হাজার মিটার পর্যন্ত উঠলে, 10,000 মিটার পর্যন্ত উঠলে বায়ুমণ্ডল তোমরা খুঁজে পাবে। জীবমণ্ডলের মধ্যে কি আছে, জীবমণ্ডলগুলির মধ্যে আছে স্থলপৃষ্ঠ, সাগরপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের পশু পাখি, কীটপতঙ্গ ইত্যাদি।
1.7 নিযুত উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা হয়েছে। জীবমণ্ডলে কতটা এখন অবধি কতটা প্রাণীকুল আমরা শনাক্ত করা হয়েছে? 1.75 নিযুত উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি শনাক্ত করা হয়েছে। 1.75 কত? 1.75। তারপরে দেখো নেক্সট, পরিবেশের সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার মেরে রাখো, পরিবেশের সমস্যা পরীক্ষায় গিয়ে পাবে, কারণ এখন পরিবেশের সমস্যা প্রচুর হচ্ছে। পরিবেশের সমস্যা মানে কি? বিভিন্ন কারণে পরিবেশের সমস্যা হতে পারে। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল প্রবলেম পরীক্ষাতে আসতে পারে। পরিবেশের সমস্যা কি? মূলত আমি বানিয়ে বলছি পরিবেশের সমস্যা কি। পরিবেশের মধ্যে অনবরত যদি আমরা বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ফেলে দেই, ঠিক আছে, যেখানে সেখানে কাঁচা আবর্জনা ফেলে দেই। এটা প্রশ্ন এসেছে তোমাদের কম্পার্টমেন্টাল 2025-এ, যে ড্রেনের মধ্যে কাঁচরা ফেলে দেওয়ার ফলে ড্রেনটা পুরো ভরে যাচ্ছে, ঠিক আছে না, বা যেখানে সেখানে আবর্জনা ফেলার দুর্গন্ধ বেরোচ্ছে। এই দুর্গন্ধটা না বেরোনোর জন্য তোমাদের মতে কি করা উচিত? মানে এরকম করা উচিত, মানে তোমাদের মতে কি হচ্ছে, এরকম প্রশ্ন আসতে পারে। পরিবেশের সমস্যাটা কি? কারণ পরিবেশের সমস্যা কি, এই আমরা যদি যেখানে সেখানে কাঁচরা ফেলে দিই বা যেখানে সেখানে আমরা আবর্জনা ফেলে দিই, তখন এখান থেকে কি হবে? পরিবেশের সমস্যা, বায়ু প্রদূষণ হবে, এখান থেকে দুর্গন্ধ বেরোবে। তাহলে এই দুর্গন্ধটা না বেরোনোর জন্য আমরা কি করতে লাগবে? যেখানে প্রত্যেকটা গলির মুখে একটা ডাস্টবিনের ব্যবস্থা করতে লাগবে। ডাস্টবিনের মধ্যে সকলে নিয়ে কাঁচরা ফেলবে এবং মিউনিসিপালিটি অফিস থেকে এসে কাঁচরাটা নিয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা করতে লাগবে। তাহলে আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে ড্রেনের মধ্যে কাঁচরা কেউ ফেলবে না। এটা কি করতে লাগবে? একটা ডাস্টবিনের ব্যবস্থা করতে লাগবে। পরিবেশের সমস্যা কি, এটা পড়ে নেবে পুরোটা, কারণ পরিবেশের সমস্যা ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে তোমাদের মেইন বুকস এর মধ্যে আছে। দেখো পরিবেশের সমস্যা 3 প্রকার: স্থানীয় সমস্যা, তারপরে স্থানীয় আঞ্চলিক সমস্যা আর বিশ্বব্যাপী সমস্যা। স্থানীয় সমস্যা মানে কি? লোকাল প্রবলেম। পরিবেশের লোকাল প্রবলেম, গলির মধ্যে দেখবে কেউ কিছু ফেলে দিচ্ছে রাস্তার মধ্যে, ড্রেনের মধ্যে, এটা হলো কি? স্থানীয় সমস্যা। তারপরে আঞ্চলিক সমস্যা, অঞ্চলের মধ্যে রাস্তা যখন যাবে তখন দেখবে যে বিগ বাজারের সামনে, তারাপুরের কিনারে, যে কোনো জায়গাতে মানুষে কি করে কাঁচরা এক জায়গায় জড়া করে রেখে দিয়েছে, ঠিক আছে না, বিভিন্ন ধরনের আবর্জনা। এটা হলো কি? এটা হলো আঞ্চলিক সমস্যা, অঞ্চলভেদে সমস্যা। আর বিশ্বব্যাপী সমস্যা মানে কি? বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি? বিশ্ব উষ্ণায়ন মানে কি? আমাদের পারমাণবিক বোমা নিঃসরণের ফলে প্রচুর পরিমাণে কি প্রথম স্থানীয় সমস্যা, তারপরে আঞ্চলিক সমস্যা এবং বিশ্বব্যাপী সমস্যা, 3 ধরনের সমস্যা আছে। একটু পড়ে নেবে। ওই তো গ্লোবাল ওয়ার্মিং, দেখো এর বিপরীতে কি? পরিবেশের সমস্যা পৃথিবীর সঙ্গে জড়িত। এরকম সমস্যাগুলি বিস্তারিত কোনো ভৌগোলিক সীমা থাকে না। উদাহরণস্বরূপ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে কি? বিশ্বের সমস্যা মানে কি? খালি স্থানীয় এবং আঞ্চলিক সমস্যার ভিতরে থাকে না, এটা কি পুরা দেশে থাকে, দেশের বাইরেও সমস্যা থাকবে। এটা কি? গ্লোবাল ওয়ার্মিং। এটাকে কি বলে? গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট দেখো পরিবেশের সমস্যাগুলি কি কি। পরিবেশের সমস্যাগুলি কি কি হতে পারে একটু পড়ে নেই। দেখো সম্প্রতি আমাদের পৃথিবীর সঙ্গে মানব সমাজের নানা ধরনের পরিবেশের সমস্যার সম্মুখীন হয়েছে। বিভিন্ন ধরনের সমস্যা এখন পর্যন্ত আমরা সম্মুখীন হচ্ছি। সময়ের স্রোতে বহু সমস্যা জটিল রূপ ধারণ করছে। এই সমস্যাগুলি মূলত আছে মানুষের ক্রমাগত বৃদ্ধি পাওয়া কার্যকলাপ, জনবসতি প্রসার, কৃষি ভূমি বৃদ্ধি, কলকারখানা, নগর প্রসারণ, যাতায়াত পরিবহন ব্যবস্থা সম্প্রীতি ইত্যাদি। মানে কি? দেখবে যেখানে গাছপালা আছে, গাছপালা সব কেটে নিয়েছে, কেটে ঘর বাড়ি বানিয়েছে। দেখবে একটা খাল আছে, খালের মধ্যে মাছ ফলাচ্ছে মানুষে, কিন্তু এটার মধ্যে মাটি ফেলে এটাকে ভরাট করে মানুষের বসতি স্থাপন করছে। মানুষে কি করছে? বসতি স্থাপন। কলকারখানা, বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে উঠছে। যেখানে যাবে যেখানে দেখবে কলকারখানা, বড় বড় ইট ভাটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। নগরের প্রসার মানে কি? আস্তে আস্তে টাউনটাকে কি বড় করা হচ্ছে। সকল উপাদানের পাশাপাশি দেখো ভূমিস্খলনের সমস্যা, মানে রাস্তার মধ্যে বড় বড় পাহাড়গুলা কেটে কেটে কি রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, আর রাস্তা থেকে ধস নেমে ভূমিস্খলন হচ্ছে। ভূমিস্খলন মানে ভূমি ধস হচ্ছে, এটাই বলে। প্রদূষণ মানে কি?
প্রদূষণ মানে কি? অনিষ্টকারী দ্রব্য যখন পরিবেশে বিনষ্ট করে যে প্রক্রিয়া সহজ কথায় প্রদূষণ বলে। অনিষ্টকারী দ্রব্য মানে কি? যে দ্রব্যটা পরিবেশকে কি বলে? হ্যাঁ, পরিবেশ বিনষ্ট করে সেই প্রক্রিয়া সে সহজেই প্রদূষণ বলে। প্রধানত মানুষের সৃষ্ট দ্রব্য সামগ্রিক অতিমাত্রায় পরিবেশে সংযোজিত হয় বলে জীবজগতে ক্ষতি সাধন হতে পারে। এই ধরনকে দ্রব্যকে প্রদূষক বলা হয়। এই ধরন কি বলে? প্রদূষক। যেমন ধোঁয়া, ধুলি, বালু, ছাই, দুর্গন্ধ, এগুলা সব কি পরিবেশে দূষিত হতে পারে। মাটি প্রদূষণ কি? মাটি কিভাবে প্রদূষিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাটির মধ্যে যদি আমরা কীটনাশক দ্রব্য ব্যবহার করি, মাটি প্রদূষিত হবে। হ্যাঁ, ক্ষেত বা কৃষি ভালো হওয়ার জন্য আমরা কি করি? জৈব সার ব্যবহার করি, কীটনাশক সার ব্যবহার করি। যেটা কীটনাশক সার ব্যবহার করার ফলে কি ফসল ভালো হবে, কিন্তু মাটির গুণটা কি হবে? নষ্ট হয়ে যাবে। তারপরে তো বায়ু প্রদূষণ। বায়ু কিভাবে প্রদূষণ হয়? ওই তো মাউন্ট পিনাটু 1991 উদ্গীরণ হয়েছে এটা। বায়ু কিভাবে প্রদূষিত হয়? বিভিন্ন ধরনের কলকারখানা ধোঁয়ায় বায়ু কি হয়? প্রদূষিত হয়। বিভিন্ন কলকারখানা ধোঁয়ায় বায়ু কি হয়? প্রদূষিত হয়। ঠিক আছে? বা যানবাহনের ধোঁয়ায় বায়ু কি হয়? প্রদূষিত হয়। খালি বায়ু প্রদূষণের পয়েন্ট এমনি হাসবে না। বায়ু কিভাবে প্রদূষিত হয় কিভাবে লাগবে? তোমাদের এলাকায় একটি ইটভাটা আছে। ইটভাটা থেকে ধোঁয়া নির্গত হওয়ার ফলে পরিবেশে ক্ষতি করছে। তোমার মতে তুমি কি করতে পারো? তোমার মতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুমি নালিশ জানাতে পারো যে আমাদের এলাকার মধ্যে একটা ইটভাটা তৈরি হচ্ছে, ইটভাটার কারণে যে ধোঁয়া হবে, এই ধোঁয়া থেকে আমাদের যে আমরা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে, অক্সিজেন পেতে কষ্ট হবে। তার জন্য কি হবে? এই ইটভাটাটাকে এখান থেকে তুলে দেওয়ার জন্য। ঠিক আছে? দেখো কার্বন ডাই কি তৈরি হয়? কার্বন মনোক্সাইড, CO, কার্বন মনোক্সাইড। ঠিক আছে? তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2, হাইড্রোজেন সালফাইড, SO2 ইত্যাদি আদি গ্যাস যুক্ত হচ্ছে। হ্যাঁ, এই গ্যাসগুলি কি বায়ুমণ্ডলকে প্রদূষিত করছে। হ্যাঁ, ওই জন্য উদ্গীরণ যেন তোমার শিল্প কারখানা থেকে যে ধোঁয়া তৈরি হচ্ছে, ধোঁয়া থেকে কি কি আছে? ধোঁয়ার মধ্যে CO2 গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, SO2 গ্যাস আছে। ঠিক আছে? সবগুলাকে কি বলে? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। অ্যাসিড বৃষ্টির জন্য কি কি গ্যাস দায়ী পরীক্ষাতে আসতে পারে? কার্বন মনোক্সাইড লাগবে, কার্বন ডাইঅক্সাইড লাগবে, না হাইড্রোজেন সালফাইড লাগবে, হাইড্রোজেন সালফার ডাইঅক্সাইড লাগবে। ঠিক আছে? বায়ুমণ্ডলে দূষিত হওয়ার অন্যতম ভয়াবহ পরিণতি হচ্ছে অ্যাসিড বৃষ্টিপাত। কি? অ্যাসিড বৃষ্টিপাত। কি হয়? অ্যাসিড বৃষ্টিপাত। নেক্সট প্রশ্ন হলো জল প্রদূষণ। জল প্রদূষণ কি? জল প্রদূষণ হলো অনবরত আমরা কি করি? বিভিন্ন ধরনের কলকারখানার যে বর্জ্য পদার্থ আছে, এগুলা যে এরকম পাইপের মাধ্যমে বিষাক্ত জল যেগুলো আছে পাইপের মাধ্যমে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়, নদীতে ছেড়ে দেওয়া হয়। নদীর মধ্যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ছেড়ে দেওয়ার কারণে জলটা কি হচ্ছে? নানা নর্দমা জল নদীতে যায় এবং জলটা কি হয়? প্রদূষিত হয়। আমরা খেতে খামারিতে কি করি? বিষাক্ত পদার্থ দিই পোকামাকড় মারার জন্য। আর এই জলটা কোথায় যায়? জলটা ড্রেন দিয়ে নদীতে চলে যায় এবং জলটা কি হয়? প্রদূষিত হয়। দেখো গঙ্গার জল প্রদূষণে একজন মানুষ কাঁচরার মধ্যে ঢুকে রয়েছে, দেখেছো? চিত্রটা দেখো, একদম বুঝতে পারবে কিভাবে প্রদূষিত হয়। গুয়াহাটি জল প্রদূষণ, এই প্রশ্নটা এসেছে পরীক্ষাতে 2025-এ। গুয়াহাটির মধ্যে কিভাবে ড্রেনের মধ্যে কিভাবে কাঁচরা জমে জল প্রদূষিত হচ্ছে। ঠিক আছে? কি লাগবে? ড্রেন থেকে কাঁচরাগুলো উঠাতে লাগবে, ড্রেন পরিষ্কার করতে লাগবে এবং সুনির্দিষ্ট ভাবে যেগুলা কাঁচরা যেগুলো আছে এগুলাকে কি করতে লাগবে? ডাম্পিং ব্যবস্থা করতে লাগবে। তারপরে মরুময়তা। দেখো মরুময়তা মানে কি? যেখানে বৃষ্টিপাত হয়ই না, পুরোপুরি মরুভূমি। ঠিক আছে? এটা হলো মরুময়তা বলে। একটু পড়ে দিচ্ছি। পৃথিবীর বিশেষ অঞ্চলে প্রাকৃতিকভাবে মরুভূমিগুলি অবস্থিত। মরুভূমিতে বৃষ্টি পরিমাণ কম এবং বাষ্পীভবন বেশি। মরুভূমিতে বৃষ্টিপাত পরিমাণ কি আছে? কম আছে। ঠিক আছে? তাই মরুভূমি বেশি শুকনো, গাছপালা কম। মরুভূমিতে পৃথিবীর স্থলভাগের 20% আবৃত রয়েছে। মরুভূমি কত পার্সেন্ট আছে পৃথিবীর মধ্যে? 20% আছে। তো লাইনটা একটু আন্ডারলাইন করে দেবে। মরুভূমি কত আছে পৃথিবীর মধ্যে? 20% মরুভূমি আছে। 20% কি আছে? মরুভূমি দ্বারা আবৃত। এর বিপরীতে মরু অঞ্চলে বরফাবৃত অঞ্চল শীতল ভূমি হিসাবে গণ্য হয়। বিপরীতে গিয়ে শীতলতম অঞ্চল বরফে আবৃত থাকে। এই আলোচনায় অবশ্য ক্রান্তীয় অঞ্চল উপক্রান্তীয় অঞ্চলকে কেবল বিবেচ্য। মরুভূমি এবং মরুময়তা এক নয়।
মরুভূমি এবং মরুময়তা। মরুভূমি হলো শুধুমাত্র বালি থাকবে, এখানের মধ্যে গাছপালা কিছু থাকবে। মরুময়তা আরেক জিনিস। মরুময়তা হলো এমন এক প্রক্রিয়া যা ক্রান্তীয় অঞ্চলে উপক্রান্তীয় অঞ্চলে ভূমি মরুভূমিতে পরিণত করে। মরুভূমিতে শব্দ প্রকৃতপক্ষে মরুভূমির পারিপার্শ্বিক অঞ্চলের মরুভূমির সম্প্রসারণ ঘটাকে বোঝায়। এখানে উল্লেখ্য যে বিগত শতকে প্রথম দশকে 1970 থেকে 1975 আফ্রিকা সাহারা মরুভূমি অঞ্চলে পরিবেশ এতটাই শুষ্ক হয়ে গেছে যেখানে প্রচুর জীবজন্তু মৃত্যুর মুখে পতিত হয়েছিল। মৃত্যুর মুখে কি হয়েছিল? পতিত হয়েছিল। কোথায়? 1970 থেকে 1975 আফ্রিকা সাহারা মরুভূমি। আফ্রিকায় কি সব থেকে সাহারা মরুভূমি আছে, সেখানে প্রচুর পরিমাণে জীবজন্তুর মৃত্যুর মুখে পতিত হয়েছিল। ভীষণভাবে মানুষও ভীষণভাবে আক্রান্ত হয়েছিল। ফলশ্রুতিতে আফ্রিকা শহরে নাইরোবি আফ্রিকা শহরে কি মহাদেশের আফ্রিকা মহাদেশের নাম কি আরেকটা? নাইরোবি 1977 সালে রাষ্ট্রসংঘের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। মরুময়তা সম্বন্ধিত এক সম্মেলন মরুভূমি প্রক্রিয়া সংজ্ঞা দেওয়া হয়েছিল। এইভাবে মরুময়তা এমন একটি প্রক্রিয়া যা ভূমির জৈবিক সম্ভাবনা এবং ক্ষমতায় বিনষ্ট করে অবশ্যই মরু সৃষ্টি করে। কোথায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? আফ্রিকার নাইরোবিতে। কত সালে সংগৃহীত হয়েছিল? মরুময়তার উপর। এই মরুময়তার উপর কখন সংগৃহীত হয়েছিল? 1977। এমসিকিউ আসবে কিন্তু, স্টার মেরে দাও, এমসিকিউ থাকবে পরীক্ষাতে। 1977 সালে মরুময়তা মহাদেশটার নাম কি? নাইরোবিতে সম্মেলন একটা অনুষ্ঠিত হয়েছিল মরুময়তার জন্য, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কি আছে, এখান থেকে কি শিখতে পারবে? আর প্রশ্ন, পৃথিবী মহাদেশের সর্বমোট শুষ্ক অঞ্চল 27% মরুময় দ্বারা আক্রান্ত হয়েছে। মরুময়তা রোধের প্রচেষ্টা, গাছপালা লাগাতে হবে। মরুময়তা কিভাবে রোধ করতে পারবে? গাছপালা লাগিয়ে। বিশ্ব উষ্ণায়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু টপিকটা, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। একটু বুঝিয়ে দিচ্ছি আমি, পরীক্ষাতে আসতে পারে, স্টার মেরে রেখে দাও। পৃথিবীতে 4600 নিযুত বছরের ইতিহাসের নানা ধরনের পরিবর্তন ঘটেছে। পৃথিবীর কত বছর ইতিহাসে? 4600 নিযুত বছরের ইতিহাসে নানা ধরনের পরিবর্তন ঘটেছে। তার পরিবেশের মাটি, জল, বায়ু, জীব ইত্যাদি প্রধান উপাদানগুলির ব্যাপক পরিবর্তন সম্মিলিত। ব্যাপক কি হয়েছে? পরিবর্তন সাধিত হয়েছে। এই পরিবর্তনগুলি কারকগুলি মূলত প্রাকৃতিক, কিন্তু সম্প্রতি পৃথিবীর পরিবেশে যে সকল পরিবর্তন ঘটেছে সেসব বেশিরভাগই মানব সৃষ্ট। কারণ যে সকল পরিবর্তন হয়েছে, পৃথিবীর ম্যাক্সিমাম পরিবর্তনটা মানুষই সৃষ্টি করেছে। মানুষের ঘরবাড়ি তৈরি করছে, মানুষের পরিবেশটা নষ্ট করেছে, গাছপালা কেটে বা বিভিন্ন ধরনের পারমাণবিক বোমা তৈরি করেছে, পরিবেশকে নষ্ট করেছে, বিভিন্ন ধরনের কলকারখানা তৈরি করেছে, সবগুলা মানুষের দ্বারা সৃষ্ট হয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলের পরিবর্তনের প্রাকৃতিক কারণ ঘটেছিল, যদিও সম্প্রতি বায়ুমণ্ডলের সঙ্গে ভূপৃষ্ঠের ও যে ধরনের উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে তার প্রধান কারক হিসাবে বৈজ্ঞানিকরা মানুষের ক্রিয়াকলাপের প্রতি তর্জনী সংকেত করেছে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে অভিহিত করেছে। সমস্যা পৃথিবীতে বর্তমানে ভীষণ ভাবে শঙ্কিত করে তুলেছে। গ্লোবাল ওয়ার্মিংটা বেতলা ভাবে আমাদের পৃথিবীতে এখন রয়েছে গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। দেখবে কোনো সময় ঠান্ডার সময় ঠান্ডা কম পড়ছে, গরমের সময় গরম কম বেশি পড়ছে। গ্লোবাল ওয়ার্মিং, এটা হলো গ্লোবাল ওয়ার্মিং। এখানে মনে রাখতে হবে যে ভূপৃষ্ঠের প্রতিফলিত সৌরশক্তির শোষণ করে রাখতে পারে, ঠিক আছে। এখানেও গ্যাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড CO2, মিথেন CH4, নাইট্রোজেন অক্সাইড N2O, জলীয় বাষ্প ওয়াটার ভেপার ইত্যাদি প্রধান। কি কি প্রধান আছে এখানে লিখে নেবে। তারপরে দেখো উল্লেখযোগ্য যে এই গ্যাসগুলির পরিমাণ বায়ুমণ্ডলে উপলব্ধ সকল গ্যাসের মোট পরিমাণ 0.1% মাত্র। মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প এগুলো কত? 0.1%। তার জন্য কি হয়েছে? মরুময়তা হয়েছে। তার জন্য কি হয়েছে? মরুময়তা হয়েছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, এই দেখো একটা কি আছে? ভালুক দাঁড়িয়ে আছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বিশ্ব উষ্ণায়নের ভবিষ্যতের পরিণাম, এইভাবে পরিণাম হবে, ঠিক আছে।
দেখো এখানের মধ্যে মূল কথাগুলো একটু পড়ে নেবে। পৃথিবীর 4টি বৃহৎ মণ্ডল আছে, স্থলমণ্ডল, জলমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। পরিবেশের সমস্যা কয়টা আছে পড়ে নেবে, সবগুলা পড়ে নেবে একটু একটু, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, সবগুলা একটু একটু পড়ে নেবে। নেক্সট 3 নম্বর চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার ভূগোলের। দেখো পৃথিবী সংক্ষিপ্ত পরিচয়, তারপরে কি মহাদেশ এবং মহাসাগরের বিতরণ, তারপরে মহাসাগরগুলির অবস্থান বৈশিষ্ট্য, তারপরে মহাদেশগুলির অবস্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য, বিশ্বের দেশগুলির রাজধানী, আয়তন এবং জনসংখ্যা। এখানে শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু বুঝিয়ে দেবো আমি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম হলো পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয়, একটু পড়ে নেবে। পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয়, কত সালে পৃথিবী তৈরি হয়েছে? 361 নিযুত বছর আগে পৃথিবী তৈরি হয়েছে, ঠিক আছে? 71% কি আছে, কি বলেছে দেখো, মানুষের একমাত্র বাসভূমি পৃথিবী। মানুষ কোথায় বসবাস করে? পৃথিবীর মধ্যে মানুষ বাস করে। আর বিশাল, মোট আয়তনে প্রায় 510 নিযুত বর্গ কিলোমিটার, এবং উল্লেখযোগ্য যে ভূপৃষ্ঠে কেবল 29% অর্থাৎ 1149 নিযুত বর্গ কিলোমিটার স্থান, বাকি 71% অর্থাৎ 361 নিযুত বর্গ কিলোমিটার জলভাগ। জলভাগ কত আছে পৃথিবীর মধ্যে? 71% জলভাগ, 71%। 2005 সালে অনুমোদিত তথ্য অনুসারে পৃথিবীর মোট জনসংখ্যা 70,73,000,000 মহানিযুত। 2015 সালের অনুমোদন অনুসারে পৃথিবীর মোট জনসংখ্যা কত? পৃথিবীর মোট জনসংখ্যা আসতে পারে পরীক্ষাতে। পৃথিবীর মোট জনসংখ্যা কত? 70 কোটি বা 7.3 মহানিযুত। 70 কোটি বা 7.3 মহানিযুত। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পড়বে, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো, মহাদেশ এবং মহাসাগরের বিতরণ। মহাদেশ এবং মহাসাগরের বিতরণ ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে। প্রশান্ত মহাসাগরের উচ্চতা কত, আটলান্টিক মহাসাগরের উচ্চতা কত, এগুলা সব শিখে নেবে। গভীরতা কত, ঠিক আছে? মহাদেশ এবং মহাসাগরের বিতরণগুলো দেখে নাও। দেখো তথ্যর মতে 3000 নিযুত বছর মহাদেশ সংস্থান এবং সঞ্চারণের সূত্র। মহাদেশীয় সংস্থান বা সঞ্চারণের সূত্র 102,00,000% শিওর। এই প্রশ্নটা পরীক্ষায় গিয়ে পাবে। কি মহাদেশীয় সংস্থান বা সঞ্চারণের সূত্র অনুসারে প্রায় 3000 নিযুত বছর পূর্বে পৃথিবীর স্থলভাগে স্থলমণ্ডল একত্রিত হয়েছিল, তার পাশে ঘিরে রয়েছে জলমণ্ডল, ঠিক আছে? এই অবস্থাকে পৃথিবীর স্থলমণ্ডলগুলি পুঞ্জিয়া এবং পেনজিয়া চারপাশে অবস্থিত পান্তাল আসা বলে। পেনজিয়া চারপাশে কি বলে? পান্তাল আসা বলে, ঠিক আছে? কিছুকাল অতিক্রম হওয়ার পরে পেনজিয়া প্রায় মাঝ বরাবর পূর্বে পশ্চিম চির ধরে একটি সংকীর্ণ দীর্ঘ সাগরের সৃষ্টি হয়েছে। একে তেটিস সাগর বলে। কি তা বলে? তেটিস সাগর। এই তেটিস সাগরের সৃষ্টির পেনজিয়া এবং দক্ষিণ দুই ভাগে ভাগ করা বিভক্ত হয়েছে। একটি অংশ গন্ডোয়ানা ল্যান্ড, আরেকটা লোরেসিয়া, এবং দক্ষিণ অংশ গন্ডোয়ানা ল্যান্ড বলে। মধ্যজীবীয় কল্পের সময় অর্থাৎ আজ থেকে 250 নিযুত বছর পূর্বে ভূত্বকে ফাটল ক্রিয়ার পূর্বে মহাদেশীয় সঞ্চারণের ফলে লেরিস এবং গন্ডোয়ানার পুনরায় বিভাজিত হয়ে বিষুবহ বা পশ্চিম দিকে গতি করে বর্তমানে অবস্থান মহাদেশগুলির সৃষ্টি হয়েছে। একে মহাদেশীয় সঞ্চারণ সূত্র বলে। মহাদেশ সঞ্চারণ সূত্র 100% পরীক্ষায় গিয়ে 13 তারিখের পরীক্ষায় গিয়ে পাবে। মহাদেশের সঞ্চারণ সূত্র ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। 100% ইম্পর্টেন্ট, 100% বলে দিচ্ছি। এটা 2023 তে এসেছে, 2016 আসবে। মহাদেশের সঞ্চারণের সূত্র বাড়ি গিয়ে পড়বে, গড়ে গিয়ে পড়বে, সেম প্রশ্ন পরীক্ষায় গিয়ে পাবে। স্থলমণ্ডল, জলমণ্ডল। স্থলমণ্ডল কত আছে, জলমণ্ডল এটা পড়বে। স্থলমণ্ডল কি, জলমণ্ডল কি পড়ে নেবে। আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দাগিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা পড়বে কিন্তু গড়ে গিয়ে। এইটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বে। প্রশান্ত মহাসাগর, এটা এসেছিল 2025 এ। 2026 তো আসতে পারে। মহাসাগর আয়তন কত? আয়তন 165.2। মোট স্থলভূমি হলো 45.8। স্টার মেরে রাখো, 100% লিখে রাখো। আটলান্টিক মহাসাগর কত, ভারত মহাসাগর কত, দক্ষিণ মহাসাগর কত, এইটাই শিখবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে ইম্পর্টেন্ট কোনটা, এটাই কিন্তু ইম্পর্টেন্ট।
দেখো মহাসাগর বা মহাসাগর কি, চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন শিখে নেবে, ঠিক আছে। প্রশান্ত মহাসাগর কত, একটু পড়ে নেবে। আটলান্টিক মহাসাগর কত, মহাসাগরের বিতরণ কিন্তু, ঠিক আছে, 2-1 লাইন পড়লে হয়ে যাবে। তারপরে ভারত মহাসাগর কত, ভারত মহাসাগরের নিযুক্ত কত কিলোমিটার। তারপরে উত্তর মহাসাগর কত। তারপরে মহাদেশগুলি অবস্থিত এবং ভৌগোলিক বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলি, মহাদেশগুলি ভৌগোলিক বৈশিষ্ট্য কি কি আছে একটু পড়ে নেবে। দেখো আরেকটা আছে, এশিয়া মহাদেশের কত আছে, এটা স্টার মারো, সবাই স্টার মারো, 100% শিওর রেখে লেখো। এশিয়া মহাদেশের আয়তন কত, আর মোট স্থলভূমি কত, ইউরোপের মহাদেশ কত, উত্তর আমেরিকার কত, ওশিনিয়ার কত, আটলান্টিক মহাসাগরের কত আছে, একটু স্টার মেরে রেখে দাও, আসতে পারে পরীক্ষাতে। এশিয়া মহাদেশের কত, দেখো এটা পৃথিবীর এশিয়া মহাদেশের চিত্র, ম্যাপের চিত্র, ঠিক আছে, আসবে না পরীক্ষাতে। মাউন্ট কেটুর উচ্চতা কত হয়, মাউন্ট কেটুর উচ্চতা কত, ইউরোপ মহাদেশ দেখে নাও। আফ্রিকা মহাদেশ একটু পড়ে নেবে, 1-2 লাইন পড়ে নেবে। উত্তর আমেরিকা মহাদেশ, আমি পুরো চ্যাপ্টারগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখে নেবে। ওশিনিয়া মহাদেশ 1-2 লাইন পড়ে নেবে মহাদেশগুলা, ঠিক আছে, একটু জানার বিষয়ে পড়ে নেবে, বেশি কমন না কিন্তু। বিশ্বের দেশগুলি, বেরি স্টার মারো। আফগানিস্তানের রাজধানী কোথায়, আসবে এমসিকিউ, কাবুল, সবগুলা পড়ে নেবে। তারপরে বাংলাদেশের রাজধানী কোথায়, ঢাকা, বাংলাদেশ সবের থেকে বাঁকা, ঠিক আছে, চীন বেইজিং, ঠিক আছে, ইরান, হ্যাঁ সবগুলা পড়ে নেবে কিন্তু, রাজধানী পড়ে নেবে। আর জনসংখ্যা কত পড়ে নেবে, আয়তন কত আছে পড়ে নেবে, জনসংখ্যা এবং আয়তন আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। প্রথমটা ছিল 2025 এর, সেকেন্ড এবং থার্ডটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলা পড়ে নেবে, ঠিক আছে, একবার পড়ে গেলে। তারপরে ইউরোপ বেশি কমন না কিন্তু, ঠিক আছে। 51টা যেটা আছে তোমাদের এশিয়া মহাদেশে যেগুলো আছে এগুলো পড়ে নেবে, ঠিক আছে। ইউরোপটা একবার রিড করে যাবে, কারণ ইউরোপটা যদি থেকে যায় পরীক্ষাতে তাহলে তো আমাকে বলবে স্যার কমন পড়েনি, কমেন্ট করেই বলে দেবে তোমরা। রাজধানী জনসংখ্যা পড়ে নেবে, ঠিক আছে, রাজধানীটা পড়ে নেবে, কারণ এটা এমসিকিউ তে থাকবে, এমসিকিউ তে কি করবে থাকবে পরীক্ষাতে, ঠিক আছে। বুকস বের করো এবং দাগিয়ে নেও, আমি সবগুলা পড়বো না কিন্তু। রাজধানী তোমরা পড়ে নেবে, কারণ রাজধানী থাকবে। তারপরে দক্ষিণ আমেরিকার রাজধানী, আর্জেন্টিনার রাজধানী কোথায় আছে, এমসিকিউ 100-2,00,000% দুইটা এমসিকিউ এখান থেকে পাবে, রাজ্য এবং রাজধানী পরীক্ষাতে আসে। আমার এমসিকিউ যেটা দিয়েছি, এমসিকিউ একবার পড়ে গেলে তোমরা মনে থাকতে পারবে, এমসিকিউ থেকে শুধু মিলানি থাকবে, মিলানি আসবে, একটার সাথে একটা মিলানোর জন্য আসবে। ওশেনিয়া, নিউজিল্যান্ডের রাজধানী কোথায়, আসতে পারে, ঠিক আছে না। যেগুলা কমন নাম এগুলা পড়ে নেবে, সবগুলা পড়ার দরকার নেই, যেগুলা কোনোদিনই শুনুনি এগুলা দরকার নেই, ঠিক আছে, শোনাগুলো আসবে। পৃথিবীর আয়তন কত এগুলা থেকে পড়বে, ঠিক আছে। আর একটু বাকি রয়েছে, একটু ধৈর্য করে বসো। তারপর নেক্সট চ্যাপ্টার দেখো, চতুর্থ চ্যাপ্টার অসমের ভূগোল। অসমের ভূগোল থেকে তোমরা কি পাবে, অসমের ভূগোল থেকে অসমের জনসংখ্যা, জনবসতি, পরিবহন ব্যবস্থা, সম্পদের সংকট, তারপরে অসমের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা সম্ভাবনা, অসমের জনগোষ্ঠী, ভাষা বৈচিত্র্য, অসমের সম্পদ, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে। অসমের ভূগোল, অসম থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে পরীক্ষাতে। অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, শিল্প। প্রথম জনসংখ্যা, জনবসতি পড়ে নেবে। জনসংখ্যা কত, 2011 তথ্য মতে জনসংখ্যা কত ছিল আদমশুমারি মতে। অসমের জনসংখ্যা, অসমের ম্যাপ 100-2,00,000% শিওর পরীক্ষায় গিয়ে পাবে অসমের ম্যাপ। এই চ্যাপ্টার থেকে একটা কমন 4 মার্কের, কিছু থাকুক বা না থাকুক, অসমের ম্যাপ থাকবে, আসবে 2 টাকার 5 টাকা, তোমরা কিন্তু করবে। এরকম এসেছে 2011 সালে আদমশুমারি অনুসারে, প্রশ্নটা কিরকম এসেছে দেখো। 2011 তথ্য অনুসারে আদমশুমারি 2.4% বর্গ কিলোমিটার কি আছে দেখো। ভারতের জনসংখ্যা 2.6, অসমে লোক বাস করে 2.6% লোক অসমে কি করে বাস করে। অসমের মোট আয়তন কত, 312.05 লাখ এবং 159.39 লাখ পুরুষ এবং 150.66 লাখ মহিলা বাস করে। 2001 সালে ছিল এত। শিক্ষার শতকরা হার, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। লিঙ্গের অনুপাত, শিক্ষার হার
লিঙ্গের অনুপাত আর শিক্ষার হারটা কি করবে তোমরা স্টার মেরে রাখো, আসতে পারে পরীক্ষাতে। 2011 সালে অনুষ্ঠিত জনজাতি 2001 এবং 2011 সালে অনুসূচিত জনজাতি এবং জনজাতির শতাংশ আছে। এই রাজ্যগুলি অনুসূচিত জনজাতির সংখ্যা প্রায় সমান হারে বৃদ্ধি পেয়েছে। সমান হারে কি করেছে? বৃদ্ধি পেয়েছে। গুয়াহাটি জনসংখ্যা কত? গুয়াহাটি শহরে লোক সংখ্যা কত? 9,68,549। তারপরে যখন গুয়াহাটি কত আছে দেখানো আছে, শিলচর দ্বিতীয়, 3 নম্বর কি ডিব্রুগড়, প্রথম কোন আমাদের ডিস্ট্রিক্ট? গুয়াহাটি। তারপরে শিলচর, ডিব্রুগড়, যোরহাট, নওগাঁও, তিনসুকিয়া, তেজপুর, ধুবড়ী, ডিফু, করিমগঞ্জ, শিবসাগর, গোলাঘাট। দেখে নেবে সবগুলা, ঠিক আছে। জনসংখ্যা বৃদ্ধির ধারা, জনসংখ্যা কিভাবে বৃদ্ধি হয়েছে? পরীক্ষাতে একটা এসেছিল এমসিকিউ, হ্যাঁ, অসমের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছে। অসমের জনসংখ্যা বৃদ্ধি বাইরে থেকে, বাংলাদেশ থেকে এসেছে, জনপ্রব্রজন ঘটেছে, ঠিক আছে। জনপ্রব্রজন ফলে যেখানে জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পায়, কোন জায়গাতে যেখানে সুবিধা ভালো থাকে, যানবাহনের সুবিধা থাকবে, যেখানে তোমাদের ডাক্তারের সুবিধা থাকবে, ভালো ডাক্তার পাওয়া যাবে, চিকিৎসা ক্ষেত্রে সুবিধা থাকবে, হ্যাঁ, যানবাহনের সুবিধা থাকবে, এক জায়গা থেকে আর মার্কেট বাজার থাকবে, সেখানে মানুষ এসে কি করবে? ভিড় করে। মানুষ এসে কি করবে? ভিড় করবে। জনসংখ্যার বৃদ্ধির ধারা বা জনসংখ্যার বৃদ্ধির ধারাটা একটু দেখে নেবে, এটা স্টার মেরে দাও। এরকম পুরো এগুলো থাকে পরীক্ষাতে, ঠিক আছে। এগুলো সবগুলো থাকে পরীক্ষাতে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা পড়তে লাগবে না। জনসংখ্যার বিতরণ, কোন জায়গায় জনসংখ্যা কত আছে একবার একটু পড়ে নেবে, বেশি কমন নেই, ঠিক আছে। বরাক ব্রহ্মপুত্র উপত্যকা কত, বরাক উপত্যকায় কত, ঠিক আছে। নেক্সট দেখো ধুবড়ির কত জনসংখ্যা। জনসংখ্যা বেশি ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে। দেখো আসামের মেপ আরেকটা আছে, 2001 2006। তারপরে কোন জায়গায় কি আছে দেখো, ডিমা হাসাও কোন জায়গাতে আছে, শিলচর কোন জায়গাতে আছে, ভালোভাবে দেখে নাও। বুকসের মধ্যে সবগুলো আছে, কিন্তু তোমরা দেখে নাও। আসামের মেপ গিয়ে আঁকতে লাগবে, কিন্তু পরীক্ষায় গিয়ে আঁকতে লাগবে। জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির কারণটা আমি এখন বলে দিলাম, হ্যাঁ। ওদের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? 4 মার্কে আসতে পারে বা 5 মার্কে আসতে পারে। যানবাহনের সুবিধা আছে, ডাক্তারের সুবিধা আছে। আমাদের এখানে ভাষার বৈশিষ্ট্য বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাষার লোক বাস করে। অসমিয়া বাস করে, বাঙালি বাস করে, তারপরে মারাঠি বাস করে। অসমের মধ্যে বিভিন্ন জনজাতি কি করে লোক একসাথে বসবাস করে, একটু দেখে নেবে সবগুলা। তারপরে নেক্সট পরিবহনের ব্যবস্থা। পরিবহন কিভাবে উন্নত করবে? পরিবহন কার্য আমাদের কি বলে যাতায়াতের সুবিধা করেছে। পরিবহন ব্যবস্থার সুবিধা হওয়ার পরে রাস্তাঘাট ভালো হয়েছে, করে নেবে। জল পরিবহন, জল কিভাবে বিভিন্ন ধরনের জল পরিবহন, পথ জল পরিবহন গুলা সরি একটু ডিস্টার্ব করছে। দেখো পথ পরিবহনে সচল, বেগগতি ও নির্ভরযোগ্য। এটি সংকীর্ণ ও দুর্গম স্থানের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করতে পারে। জল পরিবহন মানে জলে দিয়ে যায়, জাহাজ যায়, স্টিমার যায়, ঠিক আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় কি করছে, হ্যাঁ, কি করবে, এখান থেকে এখানেও জল পরিবহন আমাদের সুবিধা করবে। কৃষি শিল্পে কৃষি সামগ্রী আনতে সুবিধা করবে স্টিমার দিয়ে। দেখো পাকা সড়ক কত আছে, কাঁচা সড়ক আছে, এটাও স্টার মেরে দাও, এটা একটু দেখে যাবে। পাকা সড়ক, রাষ্ট্রীয় সড়ক কতটুকু আছে, গ্রামীণ সড়ক, নগর সড়ক কতটুকু আছে একবার দেখে নেবে। এইটাতে মেইন ইম্পর্টেন্ট হলো রেল পরিবহন। রেল পরিবহন কি কি আছে? দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। রেল পরিবহনের মাধ্যমে আমরা কি করি, পণ্য আনতে পারি। রেল পরিবহনের সুবিধাগুলি কি কি পরীক্ষাতে আসতে হবে। রেল পরিবহন, জল পরিবহনের সুবিধাগুলি কি কি একটু পড়ে নেবে। বিমান পরিবহন তো আরো বেতালা। বিমান পরিবহনে কি করে আমরা 1 মিনিটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি বিমানের দ্বারা। পরিবহন ব্যবস্থার সমস্যাগুলি কি কি? পরিবহন ব্যবস্থার প্রধান সমস্যা হলো, প্রথম হলো আমাদের যে এলাকাগুলো আছে সব পাহাড়ি এলাকা আছে। যেমন রেল পরিবহন করলে কি হয়, প্রত্যেক বছরে রেলে ধস পড়ে যায়। ধস পড়ে না, পাহাড়ি এলাকার মধ্যে কি হয়, ধস পড়ে যায়, যাতায়াতে অসুবিধা হয়। অসমে
কেবল তার পশ্চিম সংকীর্ণ ভূমিখণ্ডের দ্বারা ভারতের সঙ্গে সংলগ্ন, তবে এর পরিবহনের ক্ষেত্রে কিছুটা অসুবিধাও সৃষ্টি হয়েছে। খালি চিকেন নেক বলে, চিকেন নেক মানে কি, কোন আমাদের ভারতবর্ষের সাথে যুক্ত আছে চিকেন নেকের সাহায্যে। চিকেন মানে কি, চিকেন মুরগি বলে, মুরগির গলা, ঠিক আছে, মুরগির গলা একদম সরু একটা পথ, এটার সাথে ভারতের সাথে কি আছে, যুক্ত আছে পুরো অসম নর্থ ইস্টটা। পথঘাটের নির্মাণ মেরামতের গুণমান বিশেষ, মানে আমাদের রাস্তাঘাট যে তৈরি হয়, দেখবে একবার রাস্তা তৈরি হয়েছে 2 মাসও যায় না, রাস্তা ভেঙে যায়, ঠিক আছে, রাস্তার গুণমান একদম খারাপ থাকে, ঠিক আছে। আর অসমের যে ট্রান্সপোর্ট ব্যবস্থা খুবই খারাপ, রাস্তা গাড়ি উঠলে কোন সময় গিয়ে তুমি পৌঁছবে, রাস্তার মধ্যে জাম আর জাম। এটাই অসমের সম্পদ। প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি কি কি সম্পদের পড়ে নেবে, প্রাকৃতিক সম্পদ, মানব সৃষ্টির সম্পদ, এগুলো আগেই পড়েছ। হয়তো 4 প্রকার মৃত্তিকা কি, 4 প্রকার, নদী সমবাহী পলিযুক্ত মৃত্তিকা, পাহাড়ি মৃত্তিকা, তারপরে কঙ্কর মৃত্তিকা। 4 প্রকার মৃত্তিকা আছে। কয় প্রকার মৃত্তিকা আছে, 4 প্রকার মৃত্তিকা আছে, ঠিক আছে। অরণ্যগুলা কি কি আছে, চিরহরিত অরণ্য, নদী পার্শ্ববর্তী অরণ্য, ক্রান্তীয় অরণ্য, অরণ্যগুলা একবার দেখে নেবে, ঠিক আছে। রাষ্ট্রীয় উদ্যানগুলা দেবে, মানস ন্যাশনাল পার্ক, 5টি রাষ্ট্রীয় উদ্যানের মধ্যে 2টি অভয়ারণ্য, 20টি অভয়ারণ্য আছে। অভয়ারণ্যগুলো কি কি আছে দেখে নেবে একটু। তারপরে যে মানব সম্পদ, মানুষের দ্বারা সৃষ্টি সম্পদকে মানব সম্পদ বলে। প্রাকৃতিক সংকট, প্রাকৃতিক কি কি সংকট তৈরি হয়েছে একটু দেখে নেবে, ঠিক আছে। অর্থনৈতিক সমস্যা, কৃষি সমস্যা কি আছে, ব্রহ্মপুত্র উপত্যকা, এটাও দেখে নেবে। কামরূপ মেট্রো কি বলে দেওয়া আছে, অসমের কৃষির জলবায়ুবীয়, কৃষি জলবায়ুবীয় একটু দেখে নেবে। ধান কত উৎপন্ন হয়, এটা কিন্তু ছিল প্রিটেস্ট পরীক্ষাতে। ধান কত ছিল, গম কত ছিল, তেল কত ছিল, পাট কত ছিল, আখ কত ছিল, কত পার্সেন্ট চাষ করা হয়, চাষের মাটি আর উৎপাদন কতটুকু উৎপাদন হয়, ধান কতটুকু উৎপাদন হয়, গম কতটুকু উৎপন্ন হয়, একটু দেখে নেবে, ঠিক আছে। আমাদের জুম চাষও কিন্তু হয়, পাহাড়ি এলাকার জন্য জুম চাষও হয়। শিল্প কি কি আছে একটু দেখে নেবে। ওই দেখ, সফটওয়্যার ও প্রযুক্তি পার্ক ঝাড়খণ্ড, কামরূপ মহানগর। সফটওয়্যার প্রযুক্তি পার্ক কোথায় আছে, কামরূপ মহানগর। জৈব পার্ক কোথায় আছে, কামরূপ গ্রাম্যর মধ্যে আছে। রপ্তানি বৃদ্ধি শিল্প পার্ক কোথায় আছে, কামরূপ গ্রাম্য, ঠিক আছে। এগুলা সবগুলা পড়ে নেবে। কি আসবে তোমাদের, যে ম্যাপ আছে, ম্যাপের মধ্যে আসবে, ম্যাপের মধ্যে নাম দিয়ে দেবে। যেমন জৈব প্রযুক্তি পার্ক লিখো, কি লিখবে, কামরূপ মহানগরী বা কামরূপ গ্রাম্যর মধ্যে লিখবে। চা শিল্প পার্ক, সবগুলা পড়ে নেবে কিন্তু, ঠিক আছে।